এই গরিবেরা, কি খবর তোমাদের? গরিবেরা, আজকে দিনের বেলায় খেতে পেরেছ? হ্যাঁ, ঠিক মতো খেয়েছ নাকি আধ পেটা অভুক্ত ঘুমিয়ে পড়েছ? ঘুম আসবে না তো। পেটে ক্ষুধা থাকলে ঘুম আসে না ভাই, আমি জানি। এতক্ষণ পাল ঠকে আটটা মারলাম। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অগণিত তরুণ তরুণীরা আসে। কারো মনে শান্তি নাই। আমরা যারা প্রবাসে থাকি, আমরা বেশি চিন্তায় থাকি তোমরা যারা দেশে থাকো তাদের জন্যে। কারণ তোমরা গরিব, কিছু কিনতে পারো না। চালের দাম বেড়ে গেছে, ডালের দাম বেড়ে গেছে, তেল নুন হলুদ মরিচ, কাঁচা পেঁয়াজের দাম। কাঁচা পেঁয়াজ, এখন পেঁয়াজ কেমনে খাইবা? ইন্ডিয়া থেকে তো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, পেঁয়াজ রসুন হলুদ মরিচ মুরগির আন্ডা কেমনে খাইবা? এবার বসবা ঠেলা, ভারত বিরোধী আন্দোলন করো। যারা তোমাকে দেশ স্বাধীন করে দিয়েছে, যারা তোমাদেরকে খাওয়াইয়া পাড়াইয়া বাঁচাইতেছে, আরে তারা একটু উল্টাপাল্টা কিছু করলেও তো দুধ দাউন্না গাইয়ের লাথিও ভালো। কেন ইস্কনের বিরুদ্ধে লাগতে গেছ? হেরা হরে কৃষ্ণ হরে রামা বললে তোমার সমস্যা কি? তোমরা আল্লাহু আকবার বলো, তোমাদের ব্যাপার। আলমগীর চৌধুরী সাহেব, ঠিক কইছি নি ভাই? আপনি চৌধুরী মানুষ, আপনি বিচার করেন। হ্যাঁ, আপনারা জমিদার মানুষ, চৌধুরী মানুষ, আপনারা সব লুটপাট করেছেন। চৌধুরী কেমনে হয়েছেন আমি জানি। আমার দাদারা সব মজুমদার ছিল, নানারা ভূঁইয়া ছিল, ওই জন্যই। ভূঁইয়া সাহেবকে অনেক জমি ছিল, মজুমদার সাহেবকে অনেক জমি ছিল। কেমনে এডি বানাইছে? লাঠিয়াল বাহিনী দিয়া জবরদখল করছে ভাই, আমি শিওর। গরিবের থেকে জমি কিনছে, গরিবদের জায়গা জমি জোর করে করে নিয়ে গেছে। কী হয়েছে? কিনে নাই তো, সর দখল করছে। ঠিক আছে না? মোহাম্মদ শাকিল কিবরিয়া দেখছে, দাদু আমরা তফাদার। এই তোমাদের বাড়ি কোথায় তফাদার? আমার ছোট পুকুর স্বামীর বাড়ি, তারা তফাদার। রাগ ওই তফাদার বাড়ি, বুঝছো নি? বড় তফাদার বাড়ি, ছোট তফাদার বাড়ি। আবার আছে দফাদার। আমাদের এই হাড়াইপাড়া গ্রামে ছিল দফাদার বাড়ি, চকিদার বাড়ি, শোশাক চকিদার বাড়ি। এরকম বাড়ির নাম পেশা অনুযায়ী হইতো, বুঝেছ? হাজি সাহেবের বাড়ি, হাজি বাড়ি আছে না? উকিল বাড়ি, মাস্টার বাড়ি। গ্রাম, এটা শহরে মাস্টার পাড়া, উকিল পাড়া, মুক্তার পাড়া। নূর হোসেন, ভাগিনা, মামা কেমন আছো? তোমার আম্মা ভালো আছে? শরীর ভালো? কী গিলিয়া খাইছ? হুমায়ুন কবির লিখেছেন, লাভ ইজ পাওয়ার। ইয়েস, একে অন্যকে ভালোবাসতে হবে। ভালোবাসা মানে শ্রদ্ধা। পরিবারের প্রতিটি সদস্য সবাই সবাইকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, আদর স্নেহ করতে হবে, মায়া করতে হবে। তাহলে একের প্রতি অন্যের দায়িত্ববোধ, কর্তব্য সেগুলো পারে, তাই না? দাদা, আপনার শরীরটা কেমন আছে? আছি ভাই, তবে আজকে আমি জানি না, মানে রাতও ভালো ঘুম হয় নাই, দিনও খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ চেষ্টা করছিলাম ঘুমাইতে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি, আমি দেখি যে যুদ্ধ লাগিয়ে গেছে। আমরা সবাই ভালো আছি মামা, তবে
আপনাকে আমরা অনেক মিস করছি। হ্যাঁ, দূর থেকে দেখো তো, প্রতিদিনই তো দেখো অনলাইনে। কারণ আমি তো আর তোমাদের দেশে যাব না, যেতে পারবো না, ইচ্ছা করলেও যেতে পারবো না, তাই না? ওই দেশ তো, এটা তো, ওখানে তো মানুষ থাকে না, কিছু মানুষ থাকে। আমার হিসাবে শতকরা ৯৯ ভাগ ভালো মানুষ, নিরীহ মানুষ। তারা কারো ধারেও না, ধারায়ও না। নিজেরা আয় করে, নিজেরা উৎপাদন করে, নিজেরা নিজেরা সুন্দর করে নিরাপত্তা নিয়ে, জানমালের নিরাপত্তা নিয়ে বেঁচে থাকতে চায়, ঠিক কি না? কিন্তু যে ওই যে 1% আছে, less than 1%, যারা রাজনীতি করে, বিশেষ করে রাজনীতিবিদ, গ্রামের মোড়ল দেখো না, এই গ্রামে এর লকে ওর লকে লাগাইয়া দিয়া, ঝগড়া লাগাইয়া, মারামারি কাটাকাটি, তারপরে মামলা লাগাইয়া দেয়, তারপরে তারা কম টাকায় জমি কিনে। আহ, এইসব নোংরামি রে ভাই, আমাদের গ্রামে আমি দেখেছি। তা আমাদের এলাকাটা বেশি নোংরা। মোহাম্মদ আবু সুফিয়ান, আমি শাহরাস্তির সন্তান। শাহরাস্তিতে ভালো মানুষ নাই ভাই। সাদ্দাম হোসেন মিঠু, ওয়েলকাম, কেমন আছো? তোমার আমি খেলা দেখি তো, তোমার আজকেও দেখলাম অনেক সুন্দর, মানে ধারা বর্ণনা, মাঠ অনেক সুন্দর হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ মিঠু। কষ্ট হচ্ছে আমি জানি, তোমাকে যারা নামাইছে বা আশা ভরসা দিয়েছিল, এমনটি হয়েছে আমার জীবনেও আমি দেখেছি। নিজে চালিয়ে যাও। ভবিষ্যতে আগে ফান্ড ক্রিয়েট করবা, আগে ফান্ড ক্রিয়েট করে তারপরে চেষ্টা করবা। কিবরিয়া, ওরা গরিব, ওরা সেভ করবে করে, ওরা টেরোরিস্ট, ওরা টেরোরিস্ট বুঝছো, ওরা চাঁদাবাজ, ওরা প্রচুর টাকা চাঁদাবাজি করে কোটি কোটি টাকা মেরেছে। শাহরাস্তিতে কি হয়েছে, কি হয় নাই? শাহরাস্তিতে মেজর রফিক নামক একটা অথর্ব ক্রিমিনাল, তারপরে উপজেলার চেয়ারম্যান ছিল এক মহিলা বেয়াদব, ওরা কোটি কোটি টাকা মেরেছে। এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, যুব শক্তিকে কাজে লাগায় নাই, যুব সমাজকে কর্মসংস্থান করতে পারত বিভিন্ন প্রকল্প নিয়ে। নিজেরা টাকার পাহাড় জমিয়েছে। মেজর রফিক জঘন্য, অসৎ, খারাপ লোক। ধরো তুমি কোত্থেকে শাহরাস্তি খাইছো কছু, এই শাহরাস্তির কথা মানে হলে আমি মেজর রফিকের কথা মনে আসে। এখন তো তারা নাই, তারা নাই, কাজে গিয়েছে, তারা নাই, মাত্র কয়েকদিন থেকে নাই। তারা তো ধ্বংস করে দিয়ে গেছে। একজন লোক 5 বার এমপি হয়, তার মতো খারাপ লোক পৃথিবীতে নেই। ওরা দুইজনেই খারাপ ছিল, অসভ্য ছিল। এর কারণ হয়েছে তোমরা অসভ্য, তোমরা খারাপ, তাই খারাপ লোকরা তোমাদের ঠকিয়েছে। শাহরাস্তি শিক্ষক সমিতি, ওয়েলকাম। এই যে হেডমাস্টার সাহেব এসেছেন, তোমরা চেনো তাকে? সুফিয়ান, আপনি দেশে আসেন। আমি তোমাদের দেশে তো, আমি তো যাবই না। আমার মৃত্যুর পর আমার লাশও যাবে না, ঠিক আছে? আচ্ছা, কে জানি একজন অ্যাড হইতে চায়, রবিউল ইসলাম বেলাল। এই তোমরা যারা অন্য শুনতেছ, সুচিপাড়া ডিগ্রি কলেজ, না সুচিপাড়া হাই স্কুল মাঠে এই যে সাদ্দাম হোসেন মিঠু ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে, তোমরা সেখানে যাও। গ্রামের মধ্যে এত বড় ক্রিকেট টুর্নামেন্ট, এটা বাংলাদেশের অন্য কোথাও নেই, কোনো জেলা শহরও নাই, আমি শিওর, ঠিক কিনা? মিঠু একদিন আরো অনেক জাতীয় পর্যায়ে আরো অনেক নাম করবে। এই মিঠু, তোমাকে বলতে ভুলে গেছি, আমার ছেলে স্বপ্নিল কিন্তু ন্যাশনাল টিমে খেলেছে, তুমি জানো? এবং আশরাফুল স্বপ্নিলের সাথে খেলেছে।
স্বপ্নিলের জুনিয়র সে। স্বপ্নিল চিনে, ওই দিন আমি বলার পরে সে দেখছে তোমার এগুলো। ওরা যে আব্বু ওই ছেলে তো যে ও তো বাসাও তো ওইদিকেই, আমাদের গোড়ান খিলগার ওই পাশে, ঠিক না? রামপুরের কাছাকাছি ওইদিকে কোথায় ওরা খেলতো, একসাথে খেলতো। আশরাফুল ভালো খেলে, জাতীয় সে ক্যাপ্টেন ছিল ন্যাশনাল টিমের, তাই না? সাইফুল ইসলাম বাবু, দেখি অ্যাকসেপ্ট করো না, হয় না কেন নাকি? তোমরা আসতে পারো না, বাদ দাও। বাংলাদেশের কথা বলো, ভারতের সাথে কি বাংলাদেশের যুদ্ধ লাগবে? হুম, বাংলাদেশের সাথে যুদ্ধ লাগবে? আমার কাছে ভালো লাগে, যুদ্ধ লাগলে বেশ খবর খুব চাঙ্গা হয়। এই যে এখানে অ্যাটাক করেছে, বিমান আক্রমণ করেছে, এতজন মানে হত্যা করেছে, খুব ভালো লাগে, খুশি লাগে। আমি আমি চাই একটা ভালো যুদ্ধ লাগুক, ঠিক আছে? হুম, সমন্বয়ক আপনাকে পাইলে জেলে ঢুকাই দিব দাদু। জেল কোথায়, জেল? সমন্বয়ক, সমন্বয়করে আমি পাইলে ওরা আমার নাম শুনলেই তো মরে যায়, বুঝছো? এরা এক সময় আমার, এরা বলতো আমার পিঁপড়া বাহিনী। এখন সমন্বয়কদের মধ্যে 5, 6, 7, 8 ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এই যে সুন্দর লেখা রেখেছে, যারা বলে কই এটা কোথায় হারিয়ে গেল, যে 2024 সালে বাংলাদেশ স্বাধীন করেছে, এগুলো ভণ্ড, এরা রাজাকার, এরা নব্য রাজাকার। 1971 সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ওরা স্বাধীনতার অর্থ বুঝে, ওরা বিপ্লব মানে বুঝে। এটা কোনো বিপ্লব না, স্বাধীনতা যুদ্ধ না। স্বাধীনতা একটা দেশের সাথে আর একটা অন্য দেশের সাথে দেশকে স্বাধীন করার লড়াই, সেটা হলো স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ। আর এরা যেটা করেছে এটা আংশিক মুক্তিযুদ্ধ বলা যেতে পারে, ক্ষমতা হস্তান্তরের লড়াই। মানে শেখ হাসিনা খেয়েছে, খালেদা জিয়া খেতে পারেনি। মূলত এই দুই নারীর লড়াই, ঠিক আছে না? ফাহিম আদনান, যাক, এত বেশি লেখার দরকার নেই, আমি জানি। ওদের মধ্যেই ওরা অনেকেই আমার ফেসবুকের ফ্রেন্ড ছিল, আছে, এখনো আছে। আমি দেখেছি অনেকগুলি যে আমি এর আগেই ব্লক করে রেখেছিলাম। যে আসিফ দেখছি সে ব্লক লিস্টে। তারপরে আরো অনেকেই আছে, এগুলোর কত নাম বলার দরকার নেই। এটি সব আমার পিঁপড়া বাহিনী ম্যাক্সিমাম। তবে এদের মধ্যে বিট্রেয়ার আছে, বুঝতে পেরেছ? অনেক গরিব, গরিব, এদের চেহারা দেখো না, একটার মধ্যে কোনো স্মার্টনেস নাই। গরিব, দাঁড়ি আলা, শেভ করতে পারে না, ব্লেড কিনতে পারে না, তারপরে ঠিক মতো খায় নাই। এখন আইসে হঠাৎ করে ওরে বাবারে মন্ত্রী হইয়া গেছে। মন্ত্রী তো, এই যে অ্যাডভাইজাররা মন্ত্রী, মন্ত্রীর মর্যাদা। মাহফুজ আপনার কথা শোনেনি এখনো। মাহফুজ, না, ওটা সে শুনতে পারবে না। সে ক্ষমা চেয়েছে আমার কাছে। সে ওটা না সরাইলে তাকে মেরে ফেলতো। ওরা জিম্মি, কিন্তু ওরা এক একজন এক একজনের কাছে, এক এক গ্রুপের কাছে এক এক গ্রুপ জিম্মি হয়ে গেছে, কিছু করার নাই। বাট মাহফুজের উদ্দেশ্য মনে হয় ভালো। এখন হঠাৎ করে তোমরা কাউকে মূল্যায়ন করতে পারবে না। মাহফুজের উদ্দেশ্য অনেক বড়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সে কোন দল করে না করে, কে কি 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 হিজবুল তাহিরি পাহিরি, যে কি আমি চিনি না, সব
বাট ওর যেসব প্ল্যান গুলো আমি মনে হয় আমার সাথে অনেকগুলো মিলে। যেমন সেভেন সিস্টার আমি বঙ্গের সাথে যোগ করব, তবে যুদ্ধ করে নয়, ওরা স্বেচ্ছায় আমার সাথে এসে যাবে ভালোবাসার টানে। লাভ ইজ পাওয়ার। দেশের নাম বঙ্গ, বুঝছো? আমি হয়েছি বঙ্গ পিতা। প্রধান উপদেষ্টা হতে হয়েছে, আমি হই নাই। আর ও আমাকে বলে আপনাকে উপদেষ্টা হিসেবে দেখতে চাই। আমি তো প্রধান উপদেষ্টার উপদেষ্টা, এটা জানো না? উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা, প্রধান উপদেষ্টার উপদেষ্টা আমি। তবে সব সময় আমার কথা রাখতে পারবে না, কেউ পারবে না। তারা, আমি বলিনি তারা সবাই সবার কাছে জিম্মি। সেনাবাহিনী ও সেনা প্রধান তার জুনিয়রদের কাছে জিম্মি। সেনা প্রধান কি হুকুম দিলি তার হুকুম সবাই মানে? তাহলে শেখ হাসিনাকে চলে যেতে হলো কেন? হ্যাঁ, এমডি রাসেল লিখেছে আমি আপনার মতো হতে চাই, সত্যের প্রতিবাদী প্রতিবাদী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাও, নিজের ইচ্ছাতেই হতে পারো। এর জন্য কোনো আরেকজনের কাছে যাওয়ার দরকার নেই। তুমি নিজে প্রমিস করো, নিজে নিজে প্রমিস করো, প্রতিজ্ঞা করো যে আমি কখনো মিথ্যা কথা বলিব না। মিথ্যা হলো পাপের মা। আর তুমি একটা প্ল্যান করবে, তুমি কি হতে চাও, কি করতে চাও। ভালো ব্যবসায়ী হতে চাও, বিসিএস ক্যাডার হতে চাও, চাকরিজীবী বা কি হতে চাও, এটা ঠিক করবে। এবং সারাক্ষণ সেই লক্ষ্যে কাজ করবে। কি করতে হবে? প্রচুর লেখাপড়া করতে হবে। প্রথমে লেখাপড়া করতে হবে। তুমি যাই যত কিছু হতে চাও, তোমার বেসিক এডুকেশন, ইনস্টিটিউশনাল এডুকেশন তোমার থাকতে হবে। এই জন্য আমি সবাইকে বলি আগে মাস্টার্স কমপ্লিট করে ফেলো, মাস্টার্স ইকুইভ্যালেন্ট। মাস্টার্স বলছো তুমি শুধু তুমি মেডিকেল সায়েন্সে পড়তে পারো, এমবিবিএস ডাক্তার, এমবিবিএস ডাক্তার কিন্তু গ্রাজুয়েশন। এমবিবিএস এর পর তোমাকে আবার 1.5-2 বছর ইন্টার্নি করতে হয়। আরো অনেক কোর্স আছে, লেখাপড়ার শেষ নেই। বুয়েটে পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তারপরে তুমি যদি বলো না আমি প্রাইমারি স্কুলের শিক্ষক হব, তার জন্য যতটুকু লেখাপড়া দরকার, এখন তো ম্যাক্সিমাম মাস্টার্স ডিগ্রি প্রাইমারি স্কুলের শিক্ষক, তাই না? সরকারি চাকরি। ধর্ম ভিত্তিক রাষ্ট্র হচ্ছে ফ্যাসিজমের সবচেয়ে বড় উদাহরণ। ইয়েস, ফাহিম আদনান, সুন্দর কথা বলেছ। ঠিক আছে, কে দেখছে এটা? কি দেখছে? যুদ্ধের সময় আপনার পাশের জন কে ছিল? কি যুদ্ধের? আচ্ছা, আমি যুদ্ধের মানে ফিল্ডে 6 মাস যুদ্ধ করেছি, তো যুদ্ধের সময় কি একজনই সারাক্ষণ আমার পাশে ছিল? হ্যাঁ, কমরেড বিএম করিমুল্লাহ ছিলেন আমার কমান্ডার, সাব সেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন জহিরুল হক পাঠান, আরো অনেক কমরেডরা ছিল, অনেক সাথী। উঘারিয়ার বোরহান ছিল, ছিল শাহরাস্তি। আমাদের সবার গোপন নাম ছিল, বুঝছো? আমার গোপন নাম ছিল কমরেড প্রিন্স, বোরহানের ছিল কমরেড রবি। এরকম এক একজনের গোপন গোপন নাম ছিল, কোড নেই, যেন শত্রুরা বুঝতে না পারে। অনেক কথা। আচ্ছা, যদি বারবার আসে দাদু কি খবর, কেমন আছেন, তো এটার জবাব দিতে তো সারা দিন যাবে। আমি সারাক্ষণ দেশের জন্য চিন্তা করি, বুঝছো? আমার নিজের জন্য আগে, আমি তো অসুস্থ, আমি নিজেকে ওষুধ ঠিক মতো ওষুধ খেতে হয়। এই যে দেখো ঠিক করে রেখেছি আমার ওষুধ, সকাল বিকেল দুপুর বিকাল রাত। বিকেলটা খাওয়া হয়ে গেছে, এখন রাতেরটা খাবো।
ঠিক টাইমে আমি সবকিছু, আমি কিন্তু ছোটবেলা থেকে খুব ডিসিপ্লিন, সব কিছু সাজানো থাকে আমার, যেখানে যেখানে আমি, এবং সঠিক সময়ে সঠিক টাইমে নিয়মানুবর্তিতা যেটাকে বলা হয় সবকিছু সময় মতো করি। তাই আমি আজ সেফুদা হতে পেরেছি। আমি নিজে মনে করি যে আমি অন্তরে আমি অনেক ভালো মানুষ, সৎ মানুষ। আমি কখনো জানা মতে মিথ্যা কথা বলি নাই, কখনো কারো ক্ষতি করি নাই, ক্ষতির চিন্তাও করি না। যারা আমার ক্ষতি করেছে তাদেরও উপকার করেছি, আমি করি, এখনো করি। আমার কোনো শত্রু নাই, শত্রু থাকার কথা নয়, কিন্তু শত্রু হয়ে যায় কি জন্য জানো? আমার সত্য কথার জন্য, আমার ভালো কাজের জন্য। যেমন এই ভিয়েনাতে আমি আসার পর আমি দেখেছি কিছু আদম ব্যাপারে কিছু লোকজন জার্মান ভাষা শিখেছে, আর নতুন যারা আসে জার্মান ভাষা তো খুব কঠিন, শিখতে আমার সময় লাগে। তারা ওদের কাগজপত্র ঠিক করে দিতে যাইয়া টাকা খাইছে, আদম ব্যাপারী করেছে, মানুষের পাসপোর্ট চুরি করেছে। আগে জার্মানিতে এম্বাসি ছিল, বাংলাদেশিদের পাসপোর্ট সেখান থেকে রিনিউ করানো হতো। তখন ওই পাসপোর্ট নিয়ে এগুলো গলা কাটা, মানে দালালের কাছে বিক্রি করতো, ছবি লাগাইতো, অন্যের বিক্রি করতো, এইসব টাউট দুনিয়ার 2 নাম্বার, কোটি কোটি টাকা বানাইছে। আর মানুষ বিপদে পড়তো, অনেককে এই দেশ থেকে চলে যেতে হয়েছে, অনেককে আত্মহত্যা করতে শুনেছি। তখন আমি এইসবের বিরোধিতা করেছি এবং ওদেরকে ধরিয়ে দিয়েছি কারা এসব করে। তাদের আমার কারণে তাদের এই দুর্নীতি করতে সমস্যা হয়েছে, তখন তারা আমার নামে মিথ্যা মামলা সাজিয়ে আমাকে জেলে ঢুকাইছে কয়েকবার, একবার দুইবার। এই ভিয়েনা তো আমি অনেকবার জেল খেটি। বাঙালিরা, অন্য কোনো জাতি বা কোনো কেউ আমার বিরোধিতা করেন। টাউট বাটপার, এখানে রাজনীতি করে, নোংরামি, অর্ধশিক্ষিত, গ্রাম থেকে উঠে এসেছে, মূর্খ, এই ধরনের কিছু। অনেকে মরে গেছে, এখনো কয়েকটা আছে, অনেকে আবার চলে গেছে, লন্ডন চলে গেছে, এখানে কয়েকটা আছে এখনো। এদের অবস্থা সামাজিক ভাবে বিভিন্ন ভাবে এরা নিগৃহীত, মানুষ ওদেরকে ঘৃণা করে, অন্তর থেকে ঘৃণা করে। অনেকে মামলা খাইয়া টাইয়া বিভিন্ন ভাবে তারা খুব খারাপ অবস্থায় আছে, বুড়া থুড়া লান্ডু বান্ডু হইয়া গেছে। ছেলে মেয়েরা কাম করে খাওয়ায়, বউ কাম করে, নিজে বুড়া লান্ডু বান্ডু হইয়া গেছে, বুঝছো? বাঙালি মানেই মূর্খ। ইয়াস, প্রত্যয় আহমেদ সজল ঠিক বলেছ। হ্যাঁ, গলা কাটা পাসপোর্ট এখানে বানাইতো বা এখানে করতো, কত সিটিং বাজি, ভুয়া সার্টিফিকেট নিয়ে আইসা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চেষ্টা করতো, পরে ধরা খাইয়া। এবং বাংলাদেশের ছাত্রদের এই ভিয়েনাতে ভর্তি হওয়া, ভিয়েনা ইউনিভার্সিটিতে নিষিদ্ধ ছিল কয়েক বছর। তো আমি সহ এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অনেক করিয়া আস্তে ধীরে আবার ঠিক করাইছি। ভুয়া পাসপোর্ট, ওই যে তোমার ভুয়া পাসপোর্ট, ভুয়া সার্টিফিকেট, এসব নিয়ে আইসা 2 নাম্বার, বুঝছো? নীল ক্ষেত থেকে পাসপোর্ট বানাইয়া নাকি কিনতে পাওয়া যায়। বাঁধন আহসান, লাভ ইজ পাওয়ার। আমার প্রিয় ছোট ভাই, কেমন আছো? একজন মুক্ত মানা। আচ্ছা, তোমরা এই জিনিসটা যারা শিক্ষিত হয়েছো, একেবারে অশিক্ষিত মূর্খ লোক তো আর অনলাইনে আসতে পারে না, তাই না? ফেসবুকে, ইউটিউবে আসতে হলে মিনিমাম কিছু লেখাপড়া দরকার হয়। তো তোমরা এগুলো প্রতিবাদ করো না কেন? অন্যায়ের প্রতিবাদ করো না কেন? যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করবে। মিথ্যা হলো পাপের মা, একটা মিথ্যা থেকে হাজারটা পাপ জন্ম নেয়। এই যে বিদেশে এসে সিটিংবাজি করলে হয় কি, দেশের বদনাম হয়ে যায়। দেশের বদনাম হলে, একবার বদনাম হইলে সেটা আর কখনো সুনাম করা কঠিন হয়, ঠিক কিনা বলো? শওকত আলী, অনেকদিন পর, মানে তুমি আসছো অনেকদিন পর, আমি তো প্রতিদিনই আসি। 4.5 বছর আমি ব্যান ছিলাম ফেসবুকে। আমার নামে অনেকগুলো আইডি। তোমরা একটা জিনিস খেয়াল করবা, বাংলায় যেসব পোস্ট লেখে সেফুদা, দেখবা ইউটিউবে, ফেসবুকে,
ওগুলো আমার আইডি নয়, এবং আমি যাহা বলি নাই এরকম কিছু মিথ্যা আজে বাজে কথা লিখে আমার ইমেজ নষ্ট করে। এগুলো আমার বিরুদ্ধে যখন অনেক মামলা হয়েছিল তখন গোয়েন্দা বাহিনী ওগুলো খুঁজে খুঁজে বের করেছে, আইটি কন্ট্রোল করে দেখেছে যে সেগুলো আমি না। কেউ কেউ আবার আমার আইডি হ্যাক করেও আবার আজে বাজে লিখতো, বুঝছো? বাংলায় আমি কোনো পোস্ট লিখি না, তোমরা এটা খেয়াল করবে। আমাকে আজকেও অনেক একটা সুন্দরী তরুণী আমাকে পিএমএ, ওই যে ফেসবুকের ইয়ে আছে না, মেসেঞ্জার, ওখানে টেক্সট লিখছে আমার আইডিতে যে কি আপনি কি অরিজিনাল সেফুদা, আসল নাকি নকল। তখন আমি বুঝতে পেরেছি এরকম হাজার হাজার নকল অনেকে সিটিং করে, অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। এই যে আমার মার নামে কলেজ বানাইছি, আমার ছেলের নামে কিন্ডার গার্ডেন, হাসমতেন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেন, এসবের নাম কইয়া কইয়া অনেকে টাকা উঠাইছে, বিভিন্ন অনুদানের কথা বিভিন্ন ভাবে। এমনকি শুনেছি আমি অসুস্থ, আমার অপারেশনের জন্য টাকা নাই, সেফুদা মরে যাচ্ছে বিনা চিকিৎসায়, এইসব বলে বলে টাকা উঠাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠাইছে। আমি জানি মিথ্যুক ধোঁকাবাজ। আমি কারো কাছ থেকে আমি কখনো চাঁদা চাই না, কেউ কাউকে টাকা দিবা না প্লিজ। অনলাইনে কেউ কাউকে টাকা দিবে না, আমার নাম বলে অনেকে মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, কাউকে কখনো টাকা দিও না, এটা আমার একান্ত অনুরোধ। এই যে এখানে আমার আপন ভাগিনা আছে, বুঝছো, আমার এলাকার, আমার পাড়ার, আমার গ্রামের আশেপাশে, এই যে সাদ্দাম হোসেন মিঠু, সে কিন্তু সম্পর্কে আমার আত্মীয় হয়, আমার ইউনিয়নে সচিবেড়া বাড়ি। তো ওর বাপ দাদা সবাই আমাদের অতি ঘনিষ্ঠ ছিল। তো ছেলেটা ভালো, সে ন্যাশনাল ক্রিকেটার, সে সচিবেড়া ডিগ্রি কলেজে একটা টুর্নামেন্ট আয়োজন করছে, চলছে খেলা। তোমরা যারা আশেপাশে আছো, অন্য ডিস্ট্রিক্ট থেকে, সারা বাংলাদেশ থেকে 32টা টিম সেখানে খেলছে, 32টা দল। তোমরা খেলা দেখতে যেতে পারো, উৎসাহিত করবা বিভিন্ন এইসব টুর্নামেন্টের জন্য। তোমরা এখানে ফান্ড ক্রিয়েট করতে পারো, মিঠুকে সহযোগিতা করো। ও একা কমপক্ষে আমার মনে হয় 20 লক্ষ টাকার উপর খরচ হয়ে গেছে। হ্যাঁ, ওরা ভালো ব্যবসায়ী এবং তার ইচ্ছা আছে। কেউ কেউ অনুদান দিয়েছে কিছু কম, যেভাবে দেওয়ার কথা ছিল সে দেয়নি, তারা দেয়নি। আমি তো আমার কলেজে এই প্রজেক্ট করতে গিয়ে আরো অনেকগুলো মেয়েকে আমি লেখাপড়া করাই, এতে করে আমি দেউলিয়া হয়ে গেছি। মিঠুকে আমার ইচ্ছা ছিল তাকে কিছু টাকা দিয়ে সহযোগিতা করা, কিন্তু আমার দ্বারা সম্ভব হয়নি। মিঠু, আমি তোমার জন্য দোয়া করি ভাইয়া, তুমি অনেক বড় উদ্যোগ নিয়েছ, তুমি আমার শাহরাস্তির গৌরব, আমার সূচিপাড়ার গৌরব। তুমি সত্যি, আমি খুব গর্ববোধ করি তোমার মতো এই ধরনের উদ্যোগী ছেলেদের, নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ছেলে মেয়ে যে যেখানে আছো তোমরা সেখান থেকে এগিয়ে আসো, আমরা তোমাদের উৎসাহ দিতে পারি। উপরের লেভেলে সরকারি পর্যায়ে কোথাও কোনো সমস্যা হলে শুধু আমার কথা বলবে। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, আমরা একসঙ্গে 15-20 বছর কাজ করেছি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য। প্রফেসর ডক্টর আসিফ নজরুল সাহেবও আমাকে চিনেন, সবাই চিনে, যারা আছে সরকারে উপদেষ্টা মন্ডলীতে প্রায় সবাই আমাকে চিনেন, ব্যক্তিগত ভাবেও অনেকে চিনেন, নামে কেউ চিনেন এবং সম্মান করেন, ভালোবাসেন। আমিও তাদের শ্রদ্ধা করি। তোমাদের যেই কোনো ধরনের সমস্যা হবে, কোথাও বিপদ হয়, বলবে, শুধু বলবে যে সেফুদা আমার দাদা, সেফুদা আমার ভাই, সেফুদা আমার মামা, বা সেফুদা বলেছেন, সেফুদা সালাম দিয়েছেন, এটা বলবে। অনেকের কাজ হয়, অনেক কাজ, অনেকে চাকরি পেয়েছে, অনেক জটিল জটিল সমস্যা সমাধান করেছে, সম্মান করে। এটা শুধু সম্মান, মানুষের সম্মান অর্জন করা অনেক কঠিন কাজ। কঠিন যেমন কঠিন তেমন সহজ। সহজ হলো তুমি যদি সৎ হও, তোমাকে সবাই সম্মান করবে, ভালোবাসবে, শ্রদ্ধা করবে। ভালোবাসা দিলে ভালোবাসা মিলে, তাই না?
লাভ ইজ পাওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা শান্তি প্রিয় মানুষ, আমরা শান্তি চাই। এই যে আমরা যারা বিদেশে থাকি, প্রবাসে থাকি, আজকে প্রবাসী 2 কোটির উপর প্রবাসী, আমরা 24 ঘন্টা চিন্তায় থাকি আমাদের দেশের কি অবস্থা, কখনো যুদ্ধ লেগে গেল কিনা, কত মানুষ মারা গেল কয়েক মাসে। আরে কলেজের দেখো কতগুলো ছাত্ররাই পিটিয়ে মেরে ফেলেছে, কোনো অর্থ নেই, কোনো প্রয়োজন নেই। শান্ত থাকো, সবাই ধৈর্য ধরো, পরনির্ভরশীল না হয়ে স্বনির্ভর হতে চেষ্টা করো। আমি সবাইকে বলছি, যারা ছাত্র ছাত্রী আছো, দয়া করে যারা আমাকে ভালোবাসো, তারা এতদিন তোমরা যদি 10 ঘন্টা লেখাপড়া করেছো, আমার জন্য, আমাকে ভালোবেসে, আমার অনুরোধে 1 ঘন্টা বেশি লেখাপড়া করবে। প্রতিদিন 1 ঘন্টা বেশি লেখাপড়া করবে, এটা আমার একান্ত অনুরোধ। একমাত্র লেখাপড়াই তোমাকে জ্ঞানের দ্বারে পৌঁছিয়ে দিতে পারে, তোমাকে উন্নতি, তোমার ইচ্ছা পূর্ণ করতে পারে। সাধনা, যে ব্যবসা করছো, প্রাণ ভরে নিজের ব্যবসাকে ভালোবাসো, যে যে কাজ করছো সে কাজকে ভালোবাসো, শ্রদ্ধা করো, এবং সেখানেই শুধু চিন্তা করো তোমার সেই কাজটাকে কিভাবে আরো ভালো করা যায়, আরো সুন্দর করা যায়। যে মনে করো একটা রেস্টুরেন্ট চালাচ্ছ, নিজে নিজে রেস্টুরেন্ট সাফ করো, পরিষ্কার করো। অনেক রেস্টুরেন্ট ফ্লোরে ময়লা, টেবিল ঠিক মতো পরিষ্কার করা হয় না, থালা বাসন দেয়া হয়, এগুলো যে ময়লা থাকে। ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে দেখো কত সুন্দর ঝকঝক করে, মানুষ দেখে বেশি টাকা দিয়েও ভালো সার্ভিস পেতে চায়, তাই না? মানুষ সেবা চায়। অনেক কথা হলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রেম ধর্ম সেরা ধর্ম। আজ 1লা ডিসেম্বর, মহান বিজয়ের মাস। এই বিজয়, এই আনন্দ, এই স্বাধীনতা, এই যুদ্ধ করে 30 লক্ষ জীবন দিয়েছে। আমি একজন অর্ধপঙ্গু মুক্তিযোদ্ধা, আমি ভাতা নেই না, আমি দিতে এসেছি, আমি নিতে আসিনি। সবাইকে দিতে হবে, চেষ্টা করবে দেশকে দিতে। সবাই যদি আমরা দিতে চাই, যার যার মতো করে যতটুকু পারি দেশের সেবা করি। আমি যখন ছাত্র ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, আমার গ্রামে রাতের বেলায় আমার বড় ভাই সহ চাচা, অন্যান্য অনেকেই, আমরা বৃদ্ধদের লেখাপড়া করার জন্য নিরক্ষরতা দূরীকরণ একটা প্রোগ্রাম ছিল। হারিকেন জ্বালাইয়া জ্বালাইয়া প্রাইমারি স্কুলে নিয়ে আমরা বয়স্কদেরকে টিপ সই শিখাইতাম, অক্ষর জ্ঞান দিতাম। তারা অনেকে পরে পড়তে পেরেছে, পত্রিকা পড়তো, তারা চিঠিপত্র নিজেরা লিখতে পারতো, চিঠিপত্র পড়তে পারতো। আগে অনেকে তাদের ধোকা দিত, দলিল নকল করে বিভিন্ন ভাবে ধোকা দিত। যারা শিক্ষিত তাদের মধ্যে অনেকেই অসৎ। সব শিক্ষিত যে সৎ তা নয়, বাট আমি অনুরোধ করব সবাই সৎ থাকার চেষ্টা করুন, হালাল রুজি খান, অন্যের ক্ষতি করবেন না। উপকার করতে না পারলে ক্ষতির চিন্তা করবেন না। উপকার করতে পারেন নাই, সবাই পারে না, কিন্তু ক্ষতি করবেন না, এটা আমার একান্ত অনুরোধ। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ